নমস্কার, দেখছেন বীরভূম নিউজ টিভি। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। সন্ধ্যা থেকে তিনবার হাসপাতালে যায় সিভিক। ধরা পড়ে গেল অভিশপ্ত দিনে সঞ্জয়ের সব গতিবিধি। বিস্ফোরক তথ্য এলো সামনে। সেই অভিশপ্ত রাতে কোন পুলিশ অফিসারের সঙ্গে সন্দীপ ঘোষের কথা, আবার নিজেই নাকি ডেটা কল ডিলিট করেছেন। প্রকাশ পেল সব সত্যি। আজ ফের সিবিআই এর মুখোমুখি সন্দীপ ঘোষ। সঞ্জয়কে করা হচ্ছে সাইকো অ্যানালিসিস টেস্ট, যার মাধ্যমে জানা গেল বিরাট তথ্য। কি জানা গেল জেনে নিন বিস্তারিত। মেয়ে ডায়েরিতে লিখে দিয়েছে সব কথা। দাবি আর.জি. কর কাণ্ডের নির্যাতিতার বাবার। কি আছে সেই ডায়েরিতে? অটোপসি রিপোর্টে ভয়ঙ্কর তথ্য। নির্যাতিতার শরীরে 14টি ক্ষত, বাদ যায়নি জনিও। নৃশংসভাবে মারা হয়েছে মেয়েটিকে। মেয়েদের নিরাপত্তা দিতে ব্যর্থ রাজ্য সরকার। বাংলা আর মেয়েদের জন্য নিরাপদ নয়, তীব্র কটাক্ষ রাজ্যপালের। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। সিবিআই সূত্রে খবর, ঘটনার দিন হাসপাতালে 3বার এসেছিল সঞ্জয়। প্রথমবার সঞ্জয় আর.জি. কর হাসপাতালে ঢোকে সন্ধে 6টায়। তারপর আর.জি. কর কাণ্ডে সিবিআই তদন্ত এগোচ্ছে কোন দিকে? সঞ্জয় রায়ের পর সামনে আসছে কি আরো কোনো নাম? সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে কি মিলল কোনো বড় সূত্র? নির্যাতিতার পরিবার থেকে সাধারণ মানুষ, সকলের নজরই এখন সেই দিকে। এরই মধ্যে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় একমাত্র ধৃত অভিযুক্ত সঞ্জয় সম্পর্কে নতুন তথ্য সামনে আসছে সিবিআই সূত্রে খবর, ঘটনার দিন হাসপাতালে 3বার এসেছিল সঞ্জয়। প্রথমবার সঞ্জয় আর.জি. কর হাসপাতালে সঞ্জয় ঢোকে 6টায়। জানা যাচ্ছে সঞ্জয়ের সঙ্গে ছিল সৌরভ নামে এক সিভিক ভলেন্টিয়ার। এই সিভিক ভলেন্টিয়ার সৌরভের দাদা ভর্তি ছিল আর.জি. কর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে। সেখানে যায় তারা। কিছুক্ষণ পরেই হাসপাতাল থেকে বেরিয়ে যায় দুজনে। আবার রাত 11টার সময় আর.জি. কর হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্টে ঢোকে সঞ্জয়। এবারও কিছুক্ষণ থাকার পর হাসপাতাল থেকে বেরিয়ে যায় সঞ্জয়। তেমনটাই খবর সিবিআই সূত্রে। তৃতীয়বারের জন্য ভোর 4:03 হাসপাতালে ঢোকে সঞ্জয়। ঘটনার দিন কেন বারবার হাসপাতালে এসেছিল সঞ্জয় জানতে আর.জি. কর মেডিকেলের একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই সূত্রের খবর, হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, নিরাপত্তা কর্মী মিলিয়ে প্রায় 20 জনের বয়ান রেকর্ড করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। প্রত্যেকের কাছে জানতে চাওয়া হয়েছে ঘটনার দিন রাতে কি দেখেছিলেন তারা। হাসপাতালে কার যাতায়াত ছিল, সেদিন রাতে কে এসেছিল হাসপাতালে, কোথায় তারা ঘুরে বেড়াচ্ছিল। এছাড়াও ধৃত সঞ্জয় রায় সম্পর্কে খুঁটিনাটি তথ্য জানতে চায় সিবিআই এখন জানতে চায় সঞ্জয় কি একাই ছিল নাকি আরো কেউ দেখা গিয়েছিল ওই দিন, যার বা যাদের ভূমিকা সন্দেহজনক ছিল। সেই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার পাশাপাশি 4তলার সেমিনার হলের পাশের অংশ কবে থেকে ভাঙা হচ্ছিল, কেন ভাঙা হচ্ছিল, সেই সব বিষয়েও তথ্য হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, নিরাপত্তা কর্মীদের কাছে জানতে চাওয়া হচ্ছে। সোমবার ফের একবার সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিজিও কমপ্লেক্সে। সন্দীপের বয়ানের সঙ্গে সাক্ষীদের বয়ানে বিস্তর অমিল রয়েছে বলে সূত্রের খবর। নিজের বয়ানও বারবার বদল করছেন সন্দীপ ঘোষ। চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় আর.জি. কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা নিয়ে এমনই দাবি করছে সিবিআই সূত্রের খবর। আর.জি. কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তথ্য গোপন করতে চাইছেন। তার বয়ানের সঙ্গে সাক্ষীদের বয়ানে বিস্তর অমিল। পরপর 4 দিন সিবিআই এর তলবে সোমবারও সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন আর.জি. কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। শনিবারের পর রবিবারও তাকে 14 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই সূত্রের খবর। আর.জি. কর কাণ্ডের তদন্তে সব মিলিয়ে প্রায় 20 জনের বয়ান রেকর্ড করা হয়েছে। বারবার বয়ান বদল। সূত্রের খবর, আর.জি. কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তথ্য গোপন করতে চাইছেন। তার বয়ানের সঙ্গে সাক্ষীদের বয়ানে বিস্তর অমিল। নিজের বয়ানও বারবার বদল করছেন সন্দীপ ঘোষ। চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় আর.জি. কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা নিয়ে এমনই দাবি করছে সিবিআই। মোবাইল ফোন থেকে কল ডিলিট। সূত্রের খবর, তদন্তকারীরা জানতে চান ঘটনার রাতেই কলকাতা পুলিশের কোনো আধিকারিকের সঙ্গে কি ডেটা কলে কথা বলেছেন সন্দীপ ঘোষ। পরে সেই তথ্য মোবাইল ফোন থেকে মুছে দিয়েছিলেন। জানতে চাওয়া হলে অস্বীকার করেন প্রাক্তন অধ্যক্ষ, কিন্তু ইঙ্গিত কিন্তু তেমনটাই বলছে। লুকোতে চাইছেন কিছু। সিবিআই সূত্রের খবর, ওই দিন সন্দীপের মোবাইল ফোনে কত ডেটা খরচ হয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সিবিআই এর দাবি, গত 3 দিন 37 ঘন্টার জিজ্ঞাসাবাদে একাধিকবার বয়ান বদলেছেন সন্দীপ ঘোষ। সেক্ষেত্রে তদন্তকারীদের প্রশ্ন, কেন? প্রাক্তন অধ্যক্ষ কি কাউকে আড়াল করার চেষ্টা করছেন, লুকোতে চাইছেন কিছু? এই নিয়ে পরপর 4 দিন সিজিও কমপ্লেক্সে সিবিআই এর মুখোমুখি হলেন সন্দীপ ঘোষ। সূত্রের খবর, প্রত্যেকের কাছে জানতে চাওয়া হয়েছে ঘটনার দিন রাতে কি দেখেছিলেন তারা। খবর সূত্রের। এছাড়াও ধৃত সঞ্জয় রায় সম্পর্কে খুঁটিনাটি তথ্য জানতে চায় সিবিআই। জানতে চাওয়া হয় ধৃত সঞ্জয় কি একাই ছিল নাকি আরও কাউকে দেখা গিয়েছিল, যাদের ভূমিকা সন্দেহজনক। সেমিনার হলের পাশের অংশ কবে থেকে ভাঙা হচ্ছিল, কেন ভাঙা হচ্ছিল, সেই প্রশ্নের উত্তরও খুঁজছে
সিবিআই। যাদের বয়ান নেওয়া হয়েছে তাদের বয়ান মেলানোও হচ্ছে। মোবাইল ফোনের কল রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার দিন কাদের সঙ্গে কতক্ষণ কথা হয়েছিল তার, এসএমএসে কি তার কাছে কোনো বার্তা এসেছিল, বা সন্দীপ ঘোষ এসএমএস করে কাউকে কোনো বার্তা পাঠিয়েছিলেন কিনা তাও জানার চেষ্টা চলছে। আরজিকর মেডিকেল কলেজের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। সিবিআই সূত্রের দাবি, সন্দীপ ঘোষের বক্তব্যে সন্তুষ্ট নয় তারা। সিবিআই সূত্রের দাবি, আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ তথ্য গোপন করতে চাইছেন। তার বয়ানের সঙ্গে সাক্ষীদের বয়ানে বিস্তর অমিল রয়েছে। এরই মধ্যে উঠে এলো সঞ্জয় রায় সম্পর্কে বিরাট তথ্য। সঞ্জয় রায়ই এখনো পর্যন্ত একমাত্র ধৃত এই ঘৃণ্য অপরাধে। সেই সঞ্জয়ের গতিবিধি খুঁটিয়ে দেখছে সিবিআই। সঞ্জয়ের থেকে কিভাবে তথ্য বের করে নেওয়া হচ্ছে জানা যাচ্ছে। সঞ্জয়কে জেরার সময় তার সাইকো অ্যানালিসিস টেস্ট করা হচ্ছে। সেখানে বিশেষজ্ঞরা খতিয়ে দেখছেন বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার সময় সঞ্জয়ের শরীরের ও কথাবার্তায় কোনো পরিবর্তন হচ্ছে কিনা। সাইকো অ্যানালিসিস টেস্টের সময় বিশেষজ্ঞরা দেখছেন তার বডি টেম্পারেচার কমছে না বাড়ছে, ফেসিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছে কিনা, কোনো প্রশ্নের উত্তর দিতে গিয়ে কি নার্ভাস হয়ে পড়ছেন সঞ্জয়। নজর রাখছেন গোয়েন্দারা, দেখা হচ্ছে তার ঘাম হচ্ছে কিনা, বা কোনো প্রশ্নের উত্তর দিতে গিয়ে তার চেহারাগত কোনো পরিবর্তন হচ্ছে কিনা। তবে জানা যাচ্ছে সঞ্জয়ের কাছ থেকে অনেক কিছুরই সদুত্তর দিচ্ছে না। এবার টানা জেরা, সাইকো অ্যানালিসিস ইত্যাদির পরও যখন কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় না তখন ভরসা থাকে পলিগ্রাফ টেস্ট। কিন্তু যে কারোর পলিগ্রাফ টেস্ট চাইলেই করা যায় না, আদালতের অনুমতি লাগে। যার পলিগ্রাফ টেস্ট করা হবে তার অনুমতিও। এখন সঞ্জয়ের থেকে কি তথ্য বের করা যায় চেষ্টা চালিয়ে যাচ্ছে সিবিআই। অন্যদিকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকেও। এছাড়াও জানা যাচ্ছে ঘটনার দিন হাসপাতালে 3 বার এসেছিল সঞ্জয়। তাহলে কি আগে থেকেই সঞ্জয় রেখে করে রেখেছিল এই অপরাধ ঘটাবে বলে? উঠে আসছে একাধিক সম্ভাবনা। ঘটনার দিন কেন বারবার হাসপাতালে এসেছিল সঞ্জয় জানতে আরজিকর মেডিকেলের একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। মেয়েকে অন্য কোথাও খুন করে সেমিনার হলে এনে রাখা হয়েছিল, এমনটাই দাবি করছেন আরজিকর কাণ্ডে মৃত চিকিৎসকের বাবার। চিকিৎসক খুন, এবার বেরিয়ে এলো ডায়েরি রহস্য। হাসপাতালে চলত বিশাল চক্র, এমনটাই দাবি করা হয়েছে নির্যাতিতার বাবার তরফে। এবার মৃত চিকিৎসকের ডায়েরি সিজ করল পুলিশ, এমনটাই জানিয়েছেন নির্যাতিতার বাবা। নির্যাতিতার বাবার দাবি, হাসপাতালে একটা বিশাল চক্র কাজ করত, সেই সব কথা মেয়ে লিখে গিয়েছে। ধৃত সঞ্জয় রায় একমাত্র দোষী নয়, পেছনে আরও অনেকে আছে, এমনটাই অভিযোগ নির্যাতিতার বাবার। ওই ডায়েরি পুলিশ সিজ করেছে। ডায়েরিতে ঠিক কী লেখা হয়েছে তা বলেননি নির্যাতিতার বাবা, তবে তিনি বলেছেন মেয়ে রোজ ডায়েরি লিখত। হাসপাতালে প্রবল চাপ ছিল, মেয়ের ডিপার্টমেন্টের লোক তার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। অন্যদিকে মেয়েকে মেরে সেমিনার হলে এনে রাখা হয়েছিল বলে নির্যাতিতার বাবা দাবি করেছেন। খুন হওয়ার রাতেও 36 ঘন্টার টানা রোগীদের পরিষেবা। অন্যদিকে মেয়েকে মেরে সেমিনার হলে এনে রাখা হয়েছিল বলে নির্যাতিতার বাবা দাবি করেছেন। খুন হওয়ার রাতেও 36 ঘন্টার টানা রোগীদের পরিষেবা দিয়েছিলেন ওই মহিলা চিকিৎসক। নিহত ছাত্রীর মা বাবা তাদের মেয়ের উপর অতিরিক্ত কাজের চাপের অভিযোগ তুলেছেন। এবার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন নির্যাতিতার বাবা। মৃতার বাবার সন্দেহ, যে ঘর থেকে দেহ উদ্ধার হয়েছে সেখানে হয়তো মেয়েকে মারাই হয়নি, অন্য কোনো ঘরে মেরে তারপর ওই ঘরে আনা হয়েছে। মৃতার পরিবারের সন্দেহ পুরো ডিপার্টমেন্ট এর জন্য দায়ী, অনেক বড় চক্র এর সঙ্গে জড়িত। নির্যাতিতার বাবা আরও গুরুতর অভিযোগ তুলেছেন, মেয়ে সিনিয়র ডাক্তারদের থেকে পর্যাপ্ত সহযোগিতা পেত না, যা তার পেশাগত জীবনে সমস্যা সৃষ্টি করেছিল। তিনি অভিযোগ করেন 5 জনের ডিউটিতে 4 জন পুরুষের সঙ্গে তার মেয়েকে একা রাখা হতো, যা তার জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। আগেই নির্যাতিতার মা অভিযোগ করেন আরজিকর মেডিকেল কলেজে যেতে মেয়ের ভালো লাগতো না এবং কাজ ঠিকমতো করতে পারছিল না। তিনি আরও জানান, মেয়ে প্রায়ই বলতো আমার আরজিকরে যেতে ভালো লাগে না। এবিপি আনন্দে নির্যাতিতার মা জানিয়েছিলেন, ঘটনার দিন প্রথমে তাদের কাছে ফোন আসে মেয়ে অসুস্থ বলে। বারবার তিনি জানতে চান কি হয়েছে আমার মেয়ের, কি হয়েছে আমার মেয়ের। উল্টো দিকের কণ্ঠ বলে ওঠে, আমি কি করে জানবো, আমি কি ডাক্তার নাকি? তড়িঘড়ি উৎকণ্ঠা নিয়ে গাড়ি নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন তারা। তারই মাঝে আবার ফোন, এবার অ্যাসিস্ট্যান্ট সুপারের ফোন, আপনাদের মেয়ে সুইসাইড করেছে। ঘড়িতে তখন 10:53। হাসপাতালে পৌঁছে আকুল হয়ে বসেছিলেন মেয়েটার মুখ দেখার জন্য, কিন্তু সেখানে বসেই কেটে যায় ঘন্টার পর ঘন্টা। বলা হয় বসুন, তদন্ত চলছে। মেয়ে আর নেই জেনেও বুকে পাথর রেখে অপেক্ষাই করে যেতে হয় তাদের। সেই সময় হাসপাতালের কোনো ঊর্ধ্বতনই তাদের সঙ্গে এসে কথা বলেননি। আরজিকরের মহিলা চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধারের পর থেকেই তোলপাড় সব মহল।
কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা ইতিমধ্যেই কলকাতা পুলিশের হাত থেকে তদন্ত গিয়েছে সিবিআই এর হাতে। আগে নির্যাতিতার হাড় ভাঙার কোনো প্রমাণ মেলেনি বলে দাবি করেছিল তদন্তকারীরা। তবে এবার অটোপসি রিপোর্টে এলো একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পোস্টমর্টমের রিপোর্ট অনুসারে গোটা শরীরে আঘাত মিলেছে ধস্তাধস্তির প্রমাণ। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রেনি ডাক্তারকে ধর্ষণ ও খুন করা হয়েছে। এমনকি তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। শুধু শারীরিক আঘাতই নয়, ভয়ঙ্কর যৌন নির্যাতন এবং ফোর্সফুল পেনিট্রেশনের প্রমাণ পাওয়া গিয়েছে। নির্যাতিতার মাথা, মুখ, ঘাড়, হাত এবং যৌনাঙ্গে 14টিরও বেশি গভীর ক্ষতের চিহ্নের কথা উল্লেখ করা হয়েছে। খুনের কারণ হিসেবে জোর করে শ্বাসরোধের কথাও বলা হয়েছে অটোপসি রিপোর্টে। এমনকি খুনের পদ্ধতি হোমিসাইড। যৌন নিপীড়ন তো বটেই, যোনিতে ক্ষতের প্রমাণও বীভৎস। যৌনাঙ্গে সাদা পুরু চটচটে তরলও পাওয়া গিয়েছে। রিপোর্টে ফুসফুসে রক্তক্ষরণ এবং শরীরে রক্ত জমাট বাঁধার স্পষ্ট উল্লেখ আছে। তবে হাড় ভাঙার কোনো প্রমাণ নেই। রক্ত এবং অন্যান্য শারীরিক তরলের নমুনা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে। ঘটনার রহস্যভেদ করতে মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে। এই প্রেক্ষিতে রাজ্যপাল বলেন, রাজ্যের সরকার মেয়েদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। বাংলায় মহিলারা আর সুরক্ষিত নন কোনোভাবেই। সমাজ নয়, বর্তমান সরকার তার নারী শক্তিকে হারিয়ে দিয়েছে। বাংলায় তার গৌরব ফিরিয়ে আনা উচিত, যেখানে মহিলাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সমাজে সম্মানজনক স্থান ছিল। মহিলারা এখন গুন্ডাদের ভয় পায়। এই ইস্যু সংবেদনশীল, কিন্তু তা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ সরকার। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ধর্ষণ মৃত্যুর ঘটনায় নিহত চিকিৎসকের বাবা মায়ের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, আমি মায়ের অনুভূতিকে সম্মান করি, আইন তার গতি নেবে। আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসকের উপর নৃশংস অত্যাচার চালিয়ে খুনের ঘটনার প্রতিবাদে সামিল হয়েছেন সমাজের সব স্তরের মানুষ। 14ই আগস্ট মহিলাদের রাত দখলের কর্মসূচি সফল হওয়ার পর শনিবার ও রবিবার দ্বিতীয় দফায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। এরই মধ্যে রবিবার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকরা একসঙ্গে আরজিকরের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। পুলিশ লাঠিচার্জ, গ্রেপ্তার করেও এই বিক্ষোভ দমন করতে পারেনি। ফলে শাসক দলের অস্বস্তি বাড়ছে। খবর শেষ হলো।